রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, উচ্চ নিম্ন সব ক্ষেত্রে বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে। মঙ্গলবার বিকেলে গুলশানের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে আনা হয়েছে। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে নয়। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভালো হবে না উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হওয়া উচিত। উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে, সেটা আদালত উত্থাপন করা যেতে পারে। আইন আগে ছিল না, এখন তো সংশোধিত হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর সহ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে আন্দোলন এবং আলোচনা একসাথে চলবে। বিকেলে গুলশানের ইউ ডেলিগেশন অফিসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে ঐকমত্য কমিশনের সময় বাড়িয়ে কোনো কাজ হবে না। পরীক্ষামূলকভাবে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। চলমান আন্দোলন কর্মসূচি যুগপৎ নয় দাবি করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে দলগুলো কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ হলেও জাতীয় নির্বাচনে না হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় জায়গাতেই আন্তরিকভাবেই পিআর সিস্টেম চাচ্ছি। এখনো কোনো যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেয়নি। কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত আছে, তারা স্ব জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে, বাধ্যবাধকতা নেই। ফরিদপুরের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এদিকে ফরিদপুরে জেলা প্রশাসকের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, ইতিমধ্যে সীমানার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, আদালত থেকে নিষ্পত্তির জন্য অপেক্ষা করা উচিত বলে জানান তিনি। ইসির সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে ইসির গেজেট প্রকাশের পর থেকে তা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি চলছে। দক্ষিণের ২১টি জেলার সাথে রাজধানীর যোগাযোগ বন্ধ হওয়ায় তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা কর্মসূচি অব্যাহত রাখায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন জেলা প্রশাসক। মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার ঘোষণা দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গিয়ে গণমাধ্যমে একথা বলেন এনসিপির আহ্বায়ক। তার আশা, যে দলই ক্ষমতায় আসুক বিচার বন্ধ হবে না। এদিকে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, এমন ব্যবস্থা করতে হবে যেন ফ্যাসিবাদ আর না ফেরে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মঙ্গলবারও সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জেরা শেষে মাহমুদুর রহমান বলেন, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন সবার সহযোগিতায় ফ্যাসিস্ট হয়ে ওঠেন হাসিনা। মেধাবী ও যোগ্যদের বাদ দিয়ে সরকারি নিয়োগে সরাসরি হস্তক্ষেপ করতেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা, সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কিভাবে গণহত্যা চালানো হবে। তো সেই বর্ণনা আমি দিয়েছি। আর সর্বোপরি শেখ হাসিনা
নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। একটা কমন স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। একই দিন দুপুরে ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা দোষী হলে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানান নাহিদ। বলেন, হাসিনাকে ফিরিয়ে আনা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে। এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। নাহিদ ইসলামের আশা, নির্বাচিত সরকারও জুলাই গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ চালু রাখবে। মাহমুদুর রহমানকে জেরায় দেরি হওয়ায় এদিন সাক্ষ্য দিতে পারেননি নাহিদ। বুধবার ফের ট্রাইব্যুনালে যাবেন নাহিদ ইসলাম। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতারে ইসরায়েলি হামলা বেআইনি বলছে বাংলাদেশ। দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে আরব দেশগুলোর সঙ্গে সায় দিয়েছে ঢাকা। দোহায় আরব ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নিজ মন্ত্রণালয়ে তিনি আরও জানান, জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ফিলিস্তিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা করে ইসরায়েল। এতে নিহত হয় 6 জন। এ ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ সহ অনেক দেশ। এরপর কাতারে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ওআইসি সহ আরব নেতারা। বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশে ফিরে তিনি জানান, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ যখন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে তখন এমন হামলা মেনে নেওয়া যায় না। আলোচনা করতে যায় যারা, আলোচকদেরকে মেরে ফেলার চেষ্টা করা, এটা একটা বড়ই অদ্ভুত বিষয়। কারণ যদি যে কোনো কিছু যুদ্ধ শেষ করতে হয় তাহলে তো আলোচনা করতেই হয়, বা কোনো কনফ্লিক্ট শেষ করতে গেলে আলোচনা করতে হয়। আলোচকদের যদি আপনি মেরে ফেলেন তাহলে, বা মেরে ফেলার চেষ্টা করেন, তাহলে আলোচনা এগোবে কী করে? আমরা কন্ডেম করেছি এবং আমরা বলেছি যে কূটনৈতিক এবং প্রয়োজনীয় অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া। আগামী বছর জাতিসংঘের 81তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের উচিত ছিল বিষয়টি ঢাকাকে জানানো। তো 4 বছর আগে নেওয়া হয়েছে এবং তারপরে এই সরকারের আমলে সেটাতে প্রতিদ্বন্দ্বিতা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি, কারণ আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি এ ব্যাপারে, যেটা নর্মালি করা স্বাভাবিক ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ শেষ হয়েছে। 3 দিনে 1063টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। কাল পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমানের কার্যক্রম। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বিতরণে গতি আনতে বাড়ানো হয় বুথ সংখ্যা। যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে 21 সেপ্টেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। আর 12 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। গতদিন হলে একটি মাত্র বুথ ছিল ছাত্রদের এবং ছাত্রীদের। আজকে 14টা হলের জন্য ছাত্রছাত্রী মিলে আমরা 14টা বুথ করেছি। চাকসুর জন্য গতকালকে 2টো বুথ ছিল, আজকে চাকসুর জন্য আমরা 4টা বুথ করেছি। আবার আব্দুর রশিদ হোস্টেলের জন্য আরেকটা বুথ করেছি। তো আমাদের প্রস্তুতি অনেক বেশি। আমার মনে হয় বৃষ্টি কমে গেলেও যারা নেওয়ার আজকে নিতে হবে। রাকসু নির্বাচন ঘিরে দ্বিতীয় দিনের প্রচারণায় উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকাল থেকে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন ডিপার্টমেন্ট ও আবাসিক হলে। ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং ইস্যুগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি জানিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রচার প্রচারণা ভালো, আমরা প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা গতকালকেও আচরণবিধির মধ্যে 10টার মধ্যে আমরা প্রচারণা শেষ করেছি এবং আজকে সকালে প্রচারণা শুরু করেছি। সবার রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি এবং একই সাথে অন্যান্য যে দলীয় যে প্রভাব সেটা আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না। এবং কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভিন্নমত ও ধর্মের কারণে নতুন বাংলাদেশে বৈষম্য হবে না। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, পুরো জাতি একটা পরিবার, এর মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু সম্পর্কের বন্ধন কেউ ভাঙতে পারবে না। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মঙ্গলবার সকালে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দিরে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নানা মতভেদের পরেও পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারে না। ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। ধর্ম ও মতের পার্থক্য থাকলেও নাগরিকদের মধ্যে বৈষম্য করতে পারে না রাষ্ট্র। তিনি আরও বলেন, সবার সমান মর্যাদা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এইসব অধিকার থেকে এখন আমি বঞ্চিত, এগুলো আমাকে দিতে হবে। তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবেন, যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা, সেটা যেন আমরা করতে পারি। অধিকার প্রশ্নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে, কারণ সবারই একই সমস্যা, তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। নিরাপত্তা বেষ্টনীতে যেন ধর্ম পালন করতে না হয় এমন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করা একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো, আমরা সেটা চাই না। দুর্গাপূজা ঐক্য ও সংহতির বার্তা দেয় মন্তব্য করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর নাগরিকদের মধ্যে আর কোনো বৈষম্যের সুযোগ নেই। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওজন স্তরে ক্ষতি কমাতে উন্নত দেশগুলো আর্থিক সহায়তা দিলেও জলবায়ু ভারসাম্য রক্ষায় তেমন সাড়া পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠানে তিনি উন্নত বিশ্বের দ্বৈত মানসিকতা ও অবস্থানের চিত্র তুলে ধরেন। পৃথিবীর প্রাণভ্রমরা সূর্যের আলো, কিন্তু সেই আলোতেই লুকিয়ে মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি। পৃথিবীর রক্ষা কবচ বায়ুমণ্ডলের ওজোন স্তর না থাকলে হুমকির মুখে পড়ত প্রাণ প্রকৃতি। বিশ্ব ওজোন দিবস 2025 পৃথিবীর এই অমূল্য ঢাল রক্ষায় সচেতন করার দিন। এ নিয়ে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশেষজ্ঞরা বলেন, ওজোন স্তরের ক্ষতি কমাতে আন্তর্জাতিক সহযোগিতা যেমন দরকার, তেমনি ব্যক্তিগত উদ্যোগও অপরিহার্য। সচেতনতা তৈরি ও উদ্যমী হওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। ওজোন স্তর রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর দ্বৈত মানসিকতা ও অবস্থান তুলে ধরেন তিনি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, তখন আমাদেরকে উন্নয়নের নানান স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবেই, না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে, এই কথাগুলো বলা হয়। শুধু সরকারের সমালোচনা নয়, সমাজ ও দেশের কল্যাণে প্রত্যেকের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসব। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। জীবন বাঁচানোর জন্য ওজোন স্তর রক্ষার বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন ব্যাংক। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান,
নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বর্তমান বোর্ড থাকবে। সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ 5 সদস্যের একটি করে টিম কাজ করবে সেসব ব্যাংকে। এছাড়া ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সভায়। খেলাফি ঋণ আদায়ে ব্যাংকগুলোর সাথে আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকেই থাকবে। এরা কেউ রিপ্লেস করবে না। তার মানে এরকম না যে যেদিন বাংলাদেশ ব্যাংকের টিম গেল সেদিন থেকে এমডিরা থাকবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংকের প্রশাসক টিম প্লাস তারা সবসময় কোঅর্ডিনেট করবে এটা বলছি যে সেন্ট্রাল যে টিম আছে আমাদের তার সাথে। তখন এক্সিস্টিং যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো আস্তে আস্তে তাদের নিষ্ক্রিয় হয়ে যাবে। বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের ঘর থেকে নগদ 20 লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। সকালে তাদের দুজনে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের এক আত্মীয়ের খোঁজ মিলছে না। বাড়ির মোটরসাইকেলও গায়েব। মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে কয়েকদিন ধরেই সাজসজ্জার কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাঠমিস্ত্রি কাজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কারো সাড়া না পেয়ে খোঁজ নিতে যান স্বজন ও প্রতিবেশীরা। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বারান্দায় ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও ঘরের ভেতরে 18 বছরের ছেলে ইমরান হোসেনের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। স্বজনরা জানান, রানী বেগমের বড় মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য বাড়িতে কয়েক লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার রাখা ছিল। এসব লুট করতেই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় আশপাশের লোক আসে, তখন দেখলো যে বাইরে তালা তো হওয়ার কথা না। সকালবেলা বিয়েতে খরচের জন্য টাকা নিয়ে এসছে। বাসা থেকে বাইক, ফোন আর আনুষঙ্গিক কিছু স্বর্ণ গহনা ছিল, এগুলা এখন নাকি নাই, এগুলা নিয়ে গেছে। এদিকে ঘটনার পর থেকেই নিহতের ভাতিজা হাসান আলী নিখোঁজ। পাওয়া যাচ্ছে না বাড়ির একটি মোটরসাইকেলও। প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে দুটি ডেড বডি পাওয়া গেছে। একজন রানী বেগম বয়স 40 এবং তার ছেলে হলো ইমরান বয়স 18। কে বা কাহারা দিনে যে কোনো সময়, রাতের যে কোনো সময় তাকে হত্যা করে চলে গেছে। এবং তার একটা মোটরসাইকেল এবং একজন 15 বছরের একটা ছেলে, তাকে পাওয়া যাচ্ছে না। নিহতের বড় বোন ইশরাত জাহান ইলা ডাক্তার দেখানোর জন্য শ্বশুর বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। বৃষ্টি উজানের ঢল কমে আসায় কমতে শুরু করেছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাটে প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমতে শুরু করায় ধীরে ধীরে ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেসে উঠছে। এতে জনজীবনের স্বস্তি ফিরে আসতে শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে উল্লেখ করে স্থানীয়রা জানান, অনেক বাড়িতে এখনও রান্নার উপযোগী পরিবেশ নেই, বিশুদ্ধ পানির সংকটও রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে চায়, তবে এক্ষেত্রে দুর্নীতি, জটিল কর কাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট। সকালে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষিপণ্য, জ্বালানি এবং উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $8 বিলিয়ন পণ্য রপ্তানি করলেও বিপরীতে আমদানি $1 বিলিয়ন মতো। যদিও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সবচেয়ে বেশি। এমন অবস্থায় দুই দেশের ঘাটতি কমাতে চায় মার্কিন সরকার। এমচেম আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে কৃষিপণ্য, জ্বালানি ও উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহী তার দেশ। এছাড়া এদেশে বিনিয়োগের আগ্রহের কথাও জানান তিনি। বাংলাদেশে এখনও দুর্নীতি, জটিল কর ব্যবস্থা, অবকাঠামোগত সমস্যা রয়েছে। এগুলো এদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানির জন্য বড় বাধা। তবে সব পক্ষ একসাথে কাজ করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। এ সময় এমচেম সভাপতি বলেন, শুল্ক এবং অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের টিকফা নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে, যা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমরাই সবসময় বলি যে চ্যালেঞ্জগুলো একই চ্যালেঞ্জ তারাও ফিল করে,
যে আমাদের এখানে 1 নম্বর লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, যে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট যাতে এখানে যখন আসবে তারা যাতে একটা লোকাল ইনভেস্টরের মতো তারা ট্রিট হয়, এবং এর বাইরে যে কমন চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যেমন আমাদের এখানে আমাদের পোর্ট ফেসিলিটি, আমাদের কাস্টম খুবই কমপ্লিকেটেড, আমাদের ট্যাক্স রিজম, আমাদের লজিস্টিক্স ইন্ডেক্স আমরা অনেক পিছিয়ে আছি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বন্দর জটিলতা কমানো ও অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে নতুন আরোপিত শুল্ক কমানোর উপর জোর দেওয়া হচ্ছে। এতে খরচ বাড়লেও ভোক্তাদের উপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিবেচনায় নয়, আন্তর্জাতিক দর যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। নানা দেন দরবারের পর বাংলাদেশের জন্য 20 ভাগ পাল্টা শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পক্ষ থেকে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্র থেকে গম সহ অন্যান্য পণ্য আমদানিতে খরচ কিছুটা বাড়লেও সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়বে না। সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল বলেও জানান অর্থ উপদেষ্টা। গম ব্যাপারে বলেছি, আমদানি মূল্য একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্বিক হিসেবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে না ভোক্তাদের উপর। আমরা তো এমনিই তো সমস্ত কিছু। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বিষয় বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজার যাচাই করছে সরকার। বৈঠকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। ব্যয় হবে 499 কোটি টাকা। এখানে আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি। এ সময় সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার হওয়া কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খায়রুল ইসলামকে বরখাস্ত করেছে এনবিআর। এদিকে বড় অঙ্কের ঘুষের বিনিময়ে একটি কোম্পানির 299 কোটি টাকার আয়কর কমিয়ে 33 কোটি টাকা নির্ধারণ করে চাকরি হারালেন এনবিআরের 2 কর্মকর্তা। তারা হলেন কর অঞ্চল 16-এর যুগ্ম কর কমিশনার জাহাঙ্গীর আলম এবং ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান। এনবিআরের গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে জোবাইদা করিম জুট মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের 266 কোটি টাকা কর কমাতে তারা 35 লাখ টাকা ঘুষ নেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আলাদা আদেশে মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এবার 555 সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে এনবিআর। মঙ্গলবার আলাদা 2টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়। এনবিআরের এক প্রজ্ঞাপনে 459 জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। অন্য এক প্রজ্ঞাপনে আরও 96 জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়। কারণ হিসাবে এনবিআর জানায়, জনস্বার্থেই এই আদেশ জারি করা হয়েছে। এর আগে 15 সেপ্টেম্বর মোট 182 সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল এনবিআর। মূলত বেশ কয়েক মাস ধরেই এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বদলি ও পদায়ন সহ সাময়িক বরখাস্ত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।